সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমস। আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। দর্শক, ট্রাম্পের নতুন ট্যারিফ নীতি মূলত বিশ্ব বাণিজ্যে বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে, যার প্রভাবে বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা ও স্লোথ ক্ষতি দেখা দিয়েছে। মার্কিন সুপ্রিম কোর্টের আগের ধাক্কা সামলে যুক্তরাষ্ট্র সরকার চীন, অস্ট্রেলিয়া ও কানাডা, ইউরোপীয় ইউনিয়ন সহ প্রায় ৮০টি দেশের আমদানিতে ১০% থেকে ১২.৫% নতুন শুল্ক আরোপ করেছে। এই প্রসঙ্গের আলোকে আজ আমরা আলোচনার বিষয় রেখেছি ট্রাম্পের নতুন ট্যারিফ সম্ভাবনা নাকি ঝুঁকি। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে একজন সম্মানিত অতিথি আছেন, পরিচয় করে দিতে চাই তার সঙ্গে। আমাদের সঙ্গে আছেন ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, অর্থনীতিবিদ ও অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস টাইমসে। আমি শুরুতেই যেমনটা বলছিলাম যে ট্রাম্পের নতুন ট্যারিফ, এই যে ট্রাম্পের নতুন ট্যারিফকে আপনি আসলে কিভাবে দেখছেন? এটি কি যুক্তরাষ্ট্রের অর্থনীতি রক্ষার কৌশল নাকি বৈশ্বিক মুক্ত বাণিজ্যের নতুন সংকট, কি বলবেন? দেখুন, যে আমরা যখন কেউ কোনো পলিসি নেই তার পক্ষে একটা বিবেচনা করি আর বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে এটাকে আমরা এর প্রভাবটা কি পড়বে তার আলোচনা করি। যুক্তরাষ্ট্র স্বাভাবিকভাবেই বলছে যে আমরা যে সমস্ত পণ্য আমদানি করি যেখানে জোরপূর্বক শ্রম ব্যবহার করা হয় সেটা নিরসন করবে। অর্থাৎ আপনি যদি বলেন মানবাধিকার, তারা বলছে মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য তারা এই কাজটুকু করছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এমন কিছু রাষ্ট্র দেখি যে রাষ্ট্রগুলা, কানাডা যেরকম যখন প্রতিবাদ দিচ্ছে বলছে যে আমরা জোরপূর্বক শ্রম নিরসনে পৃথিবীর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখি, অতএব আমাদের উপর তাহলে ভিন্ন কোনো কারণ থাকতে পারে। এই সমস্ত বিষয়গুলো আসলে ট্রাম্পের যে শুল্ক নীতি যেটা বিভিন্ন সময়ে নিচ্ছে, সেই সমস্ত জায়গাগুলা কিন্তু বিশ্ব বাণিজ্যের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। আপনারা জানেন যে ফেব্রুয়ারিতে যখন ওদের সুপ্রিম কোর্ট আগের ট্যারিফ নীতি নিষিদ্ধ করে দেয়, বাতিল করে দেয়, তখন কিন্তু তারা আবার ভিন্ন পথ অবলম্বন করে। সেই ভিন্ন পথটাই হচ্ছে এখন নতুন করে আপনি বললেন যে ৬৮টি দেশের উপর কারো ১০%, কারো ১২.৫% শুল্ক আরোপ করেছে। ভাগ্য ভালো যে আমরা বলতে পারি সৌভাগ্য ইন এ সেন্স যে আমরা ১০%-এর কোঠায় পড়েছি। এখন আপনি যদি বলেন যে আসলে প্রকৃতপক্ষে এই ১০% কি বাংলাদেশের জন্য ভিন্ন কোনো ট্যারিফ কিনা, প্রকৃতপক্ষে আপনি দেখবেন ফেব্রুয়ারির পরবর্তীতে যখন একটা অন্তর্বর্তী ট্যারিফ আরোপ করা হয় সেটাও কিন্তু ১০% ছিল। অতএব বাংলাদেশের ক্ষেত্রে আপনি ভিন্নতা পান না, কিন্তু ভিন্নতা পাবেন বাংলাদেশের যদি ধরেন আমরা আরএমজিটাকেই প্রাধান্য দিয়ে কথা বলি, কারণ যেহেতু ৮৫% রপ্তানি আরএমজি থেকে আসে। এখন আপনি দেখেন বাংলাদেশের প্রতিযোগী রাষ্ট্র এই আরএমজির ক্ষেত্রে হচ্ছে চীন আর ভিয়েতনাম, তাদের ক্ষেত্রে কিন্তু ১২.৫%। অতএব আপনি যখন তুলনামূলক সুবিধা তথ্য অনুযায়ী ব্যাখ্যা করবেন তখন কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশ আমার একদম প্রধান প্রতিযোগী দুটো রাষ্ট্রের চেয়ে একটু সুযোগ সুবিধা রয়েছে। অতএব সেই সুবিধাটাকে বাংলাদেশ আমি মনে করি যুক্তরাষ্ট্রের বাজারে কাজে লাগাতে পারে। প্লাস হচ্ছে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের আরেকটি সুবিধা হচ্ছে বাংলাদেশ অলরেডি যে কয়েকটা চুক্তি করেছে যে জোরপূর্বক শ্রম নিরসন করবে, বাংলাদেশ সেখানে চুক্তি করেছে। আরেকটা জায়গা হচ্ছে যে বাংলাদেশ যদি ইউএসএ থেকে তুলা ইম্পোর্ট করে, এখন দেখতে হবে যে আসলে ইউএসএ থেকে তুলা ইম্পোর্ট আমার জন্য খরচ তত্ত্ব অনুযায়ী কতটুকু সুবিধা, তাহলে আবার সেই ১০% কিন্তু প্রয়োগ হবে না। অতএব সেই জায়গাগুলার বিশ্লেষণ এখন দরকার যে বাংলাদেশের অর্থনীতি কিভাবে প্রভাবিত হবে ট্রাম্পের এই নতুন ট্যারিফ। ট্রাম্প প্রশাসন বলছে যে এই শুল্ক দেশীয় শিল্প ও কর্মসংস্থান রক্ষা করবে, কিন্তু সমালোচকরা বলছেন এতে বিশ্ব বাণিজ্য আরো অনিশ্চিত হবে। বাস্তবতা আসলে কি? জি, দেখুন এই বিষয়টা এইভাবে আলোচনা করতে পারে। আমরা দেখতে পারি যে কোন রাষ্ট্র যখন ইম্পোর্টের উপর নির্ভর করে, আমদানির উপর নির্ভর করে, তাকে কিন্তু আমদানি করতে হয়। অতএব সেই আমদানিকৃত পণ্যের উপর যখন ট্যারিফ বসায় নিজ দেশে তার মানে ভোক্তাদের খরচ বেড়ে যাবে। অতএব ভোক্তাদের খরচ যদি বেড়ে যায় তার মানে হচ্ছে একটা ইনফ্লেশনারি প্রেসার ইউএস ইকোনমিতে থাকবে, যেটা নিম্ন আয়ের মানুষ তাদের কান্ট্রি কনটেক্সটে তাদের কিন্তু এক ধরনের প্রেসার হবে জীবন জীবিকার ক্ষেত্রে। অতএব আমি মনে করি যে সামান্য হলেও তাদের ইনফ্লেশনারি প্রেসার কিন্তু থাকবে। অতএব ইউএস অর্থনীতির যখন ইউএস ইনফ্লেশনারি প্রেসারে থাকবে তখন কিন্তু তাদেরও একটা চাপ থাকবে যে
ট্যারিফ আরো কমানোর ক্ষেত্রে। আরেকটা অসুবিধার জায়গা হচ্ছে কি জানেন, যে বাংলাদেশের 10% ট্যারিফ আসলে এই 10%-এর আর 2.5% আমরা যে প্রতিযোগী রাষ্ট্রের সাথে সুবিধা, সেটা আমরা রাখতে পারবো কি পারবো না। ইন এ সেন্স, যখন ইউএস ইম্পোর্টাররা বাংলাদেশ থেকে ইম্পোর্ট করবে, তখন তারা প্রকৃতপক্ষে দাবি করবে যে আমাদের খরচ কিছুটা বৃদ্ধি পেয়েছে, কারণ যারা আমদানিকারক তাদের খরচ বেড়ে যাবে। অতএব তারা বলবে আমাদের খরচ যেহেতু বেড়ে যাচ্ছে, অতএব তোমরা আমাদের পণ্যটাকে আরেকটু কম দামে দিতে পারো কিনা। অতএব প্রাইসটা বাংলাদেশে কমানোর একটা প্রেসার থাকবে, যাতে আমাদের দেশে যারা রপ্তানিকারক তারা যেন আরেকটু দাম কমায়, যাতে তারা এটাকে অ্যাডজাস্ট করতে পারে। নতুন ট্যারিফের কারণে বৈশ্বিক সাপ্লাই চেইনের কতটা পরিবর্তন আসতে পারে? জি, দেখুন, বৈশ্বিক সাপ্লাই চেইনটা বলতে কি, এক এক দেশ এক এক ধরন নির্ভরশীলতা। যেমন আপনি যদি বাংলাদেশের কথা তুলনা করেন আর ভিয়েতনামের কথা তুলনা করেন, তাহলে আপনি এই পার্থক্যটা দেখবেন আকাশ পাতাল। কেন বলছি? বাংলাদেশ 7 থেকে 8 বিলিয়ন ডলার এক্সপোর্ট করে হচ্ছে যুক্তরাষ্ট্রের বাজারে, সেখানে আপনি যদি ভিয়েতনামের সকল এক্সপোর্ট দেখেন, তাহলে সেটা 120 থেকে 22 বিলিয়ন। অতএব আপনি 7-এর সাথে যখন 120-22-এর চিন্তা করবেন, তখন কিন্তু বৈশ্বিক সাপ্লাই চেইনে ভিয়েতনাম যতটুকু প্রভাবিত হবে, বাংলাদেশ কিন্তু ততটুকু প্রভাবিত হবে না। অতএব তারা ইম্পোর্ট যুক্তরাষ্ট্রের সাথে আপনি রিলেশনশিপটা কত জোরদার, তার উপর নির্ভর করে সেটা হচ্ছে বাণিজ্য সম্পর্কটা। অতএব বাংলাদেশের সাথে 7 বিলিয়নের সম্পর্ক, ওদের সাথে 120 বিলিয়নের সম্পর্ক। অতএব সেই জায়গা থেকে চিন্তা করবেন যে চীনের সাথে আরো অনেক বেশি। অতএব সেই জায়গায় আমি মনে করি রাষ্ট্র থেকে রাষ্ট্র ভিন্নভাবে প্রভাবিত হবে গ্লোবাল সাপ্লাই চেইনে। অনেক বহুজাতিক প্রতিষ্ঠান উৎপাদন কেন্দ্র পরিবর্তনের কথা ভাবছে, বাংলাদেশকে সেই সুযোগ নিতে পারবে কি মনে করছেন? সেটা বাংলাদেশের সুযোগ রয়েছে, কিন্তু বাংলাদেশ যে কোনো কারণেই হোক, আমি কারণটা স্পষ্ট হতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে বাংলাদেশ কোনোভাবেই বৈদেশিক বিনিয়োগের জন্য একটা হাব হতে পারে নাই, যদিও সব দিক থেকে একটা বাংলাদেশের চরম সুযোগ ছিল। কারণ চরম সুবিধা তথ্য ছিল যে আমার যে মজুরি, সেটা পৃথিবীর মধ্যে আমরা অনেক কম মজুরি দিই। অতএব সেই মজুরিটা কম দেওয়া সত্ত্বেও আমরা বিভিন্ন, সেটা রাজনৈতিক কারণে হোক অথবা আমাদের অর্থনীতির যে সূচকগুলা, সেগুলাকে আমরা স্থিতিশীল রাখতে না পারা, তারপরে হচ্ছে আপনি জ্বালানির নিরাপত্তা দেওয়া ও নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, সেটা তো নতুন ইন্ডাস্ট্রি করলে তারা চাইবেই, গ্যাস সাপ্লাই চাইবেই। অতএব বাংলাদেশের এই কনটেক্সটগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আমার দেশ বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে যে ক্রীড়ানক রোল প্লে করা উচিত, সেই সমস্ত জায়গাগুলায় পারছে না কেন? তার দুর্বলতাগুলা যদি কাটাতে পারে, তাহলে বাংলাদেশ স্টিল ভবিষ্যতে এই ধরনের দুর্বলতা সুযোগ কোথায় দেখছেন, সংকট কোথায় রয়েছে? সংকট রয়েছে প্রথমত যদি এবং বাংলাদেশের, এই ক্ষেত্রে কি কি উদ্যোগ আসলে প্রয়োজন? জি, প্রথমত দেখেন, একটা দেশ থেকে অন্য দেশকে আপনি বাংলাদেশে আনতে পারবেন কিনা বিনিয়োগের জন্য, সেটা নির্ভর করে বাংলাদেশের সমষ্টিক অর্থনীতির সূচক। যে দেশে মূল্যস্ফীতি দীর্ঘদিন যাবৎ 10% কাছাকাছি থাকে, সেই সব দেশ থেকে সাধারণত বিদেশি বিনিয়োগকারীরা পালায়। তে বাংলাদেশে 2022 সাল থেকে এখন পর্যন্ত 2026 সালের মাঝামাঝি আমরা ক্রস করেছে, এখন তারপরেও আমরা এই দীর্ঘ সময় কিন্তু 10% কাছাকাছি মূল্যস্ফীতি। অতএব এই দেশে মূল্যস্ফীতি বেশি হলে আপনি যে লাভটা করবেন, সেটা তো মূল্যস্ফীতি খেয়ে ফেলবে। অতএব এক দ্বিতীয় কারণ হচ্ছে, তার মানে হচ্ছে মূল্যস্ফীতিকে আপনি সংবরণ করতে পারলে, সংহত করতে পারলে আপনি সে আকৃষ্ট করতে পারবেন। দ্বিতীয় কারণ হচ্ছে যে আমি যখন বিনিয়োগ করব, তখন আমি দেখব ওই দেশের কস্ট অফ ক্যাপিটাল কি। দেখেন, বাংলাদেশের ইন্টারেস্ট রেট গ্লোবাল ইন্টারেস্ট রেটের চেয়ে বেশি। তথ্য অনুযায়ী, তাত্ত্বিক অনুযায়ী পৃথিবীর সব দেশ থেকে মূলধন বাংলাদেশের ভিতরে ঢোকার কথা, কিন্তু তারপরেও আকৃষ্ট করতে পারছি না কেন? এক, সুদের হার বেশি না হওয়ার কারণে বিনিয়োগ কম, আর একটা হচ্ছে বেশি হলে বিদেশি বিনিয়োগ আসার কথা, কিন্তু তারপরেও আসছে না। তার মানে হচ্ছে বাংলাদেশের সমস্যাটা অন্য জায়গায়, বিনিয়োগের পরিবেশ। অতএব বিনিয়োগের পরিবেশের মধ্যে আপনি কস্ট অফ ডুইং বিজনেস বলতে গেলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হয়, কারণ আপনি যদি
ইন্ডেক্স গুলা দেখেন তাহলে দেখবেন অনেক বেশি খরচ হয়। তাহলে এত খরচ করে আপনি যখন প্রফিট করবেন, তখন জিনিসপত্রের দাম যখন অনেক বেশি সেট করবেন, তখন কিন্তু বাজারটা সংকুচিত হয়, অর্থাৎ চাহিদার পরিমাণটা কমে যায়, বাজার সংকুচিত হয়। অতএব বাজার যখন ছোট হয়, তখন প্রকৃতপক্ষে ব্যবসার স্কেল আপের যে অপরচুনিটি, সেই স্কেল আপ মানে হচ্ছে বাড়ানোর যে সুযোগটা, সেটা কিন্তু থাকে না। অতএব এই সমস্ত কাণ্ড, তারপরে যদি আপনি বলেন যে আমি যেটা আগেই উল্লেখ করেছি যে জ্বালানির নিরাপত্তা মানে হচ্ছে গ্যাস এবং বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা, সেই জায়গায় দেখা যায় আমরা এই প্রসঙ্গে uncertainty শুনবো রয়েছে। তবে একটি বিরতির পরে। দর্শকের পর্যায়ে নিয়ে নিচ্ছে একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গে থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিজনেস টাইমস। আর পেজ আছে আমাদের আলোচনায় জনাব ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী। আমি এবার জানতে চাই, আপনি যেমনটা বলছিলেন সেটাও শুনবো, এবং সাথে আরেকটা বিষয় যুক্ত করতে চাই। এই যে ট্রাম্পের নতুন শুল্ক নীতির কথা যে আমরা বলছি, এই বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য ধাক্কা নাকি সুযোগ, কি বলবেন? জি, দেখুন, আমি মনে করি এটা একটা নতুন সুযোগ তৈরি হয়েছে এবং সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে। কেন বলছি? কারণ আপনি বিগত 1 বছর যাবত যদি আপনি চিন্তা করেন ট্রাম্প প্রশাসন কি করছে এই ট্যারিফ নীতি নিয়ে, 50%, 30%, সর্বশেষ বাংলাদেশের জন্য 20%, প্লাস হচ্ছে বেস 15, যেটা হচ্ছে বেস ট্যারিফ আমরা বলি 15%। তাহলে 15 + 20 35 ছিল। এখন যদি আপনি 10%-এর কথা বলেন, তাহলে 10 + 15 = 25, অর্থাৎ 25%। অতএব 35% থেকে আপনি কিন্তু এখন নেমে যাচ্ছেন 25%। সেই ক্ষেত্রে আপনি বলবেন সুবিধা। আবার যদি আপনি প্রতিযোগী রাষ্ট্রের কথা, চীনের সাথে বাণিজ্য যুদ্ধ চলছে, +10-এর জায়গায় 12.5%, ভিয়েতনাম আমাদের সবচেয়ে প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের বাজারে আরএমজির ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে কেন আমি আরেকটা জিনিস বললাম যে এই জায়গাটা একটা সুবিধা। থার্ড, যে জায়গা থেকে আপনি বলতে পারেন এটা সুযোগ, কেন? কারণ হচ্ছে আপনি যদি 25-26 অর্থ বছর ধরেন, যেটা জুন মাসের 30 তারিখ 2026 শেষ হয়েছে, আপনি যদি যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি দেখেন, তাহলে দেখবেন বাংলাদেশের সার্বিক রপ্তানির পরিমাণ 0.29% নেগেটিভ। কিন্তু আপনি যদি শুধু যুক্তরাষ্ট্রের বাজারে দেখেন, তাহলে সেটা 4-5% মতো পজিটিভ। তার মানে হচ্ছে যুক্তরাষ্ট্রের বাজার হাই ট্যারিফের ক্ষেত্রেও বাংলাদেশের প্রতিবন্ধকতা তৈরি করে নাই, বরং বাংলাদেশ থেকে অনেক পণ্য রপ্তানি হয়েছে। অতএব সেই জায়গা থেকে দিব্যি বলতে পারেন যখন সেটা আরো ট্যারিফ কমেছে, অতএব বাংলাদেশ গত অর্থ বছরে 9 বিলিয়নের মতো রপ্তানি করেছে, সেটা আমি মনে করি আগামী বছর সেটা 10 বিলিয়নেও ক্রস করবে। সরকার বারবারই রপ্তানি বহুমুখীকরণের কথা বলছে, কিন্তু বাস্তবে আমরা এখনো পোশাক নির্ভর। ট্রাম্পের ট্যারিফ কি আমাদের দুর্বলতাকে আরো মানে সামনে এনে দিল? দেখেন, যেটা হচ্ছে যে আমি বলছি যে ডাইভার্সিফিকেশন, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন বলা হয়, এবং এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের ক্ষেত্রে কিছু জায়গায় আমরা নতুনত্ব পাচ্ছি। যেমন চামড়ার ক্ষেত্রে আপনি দেখবেন যে বাংলাদেশের গত অর্থ বছরে একটু প্রবৃদ্ধির জায়গা তৈরি হয়েছে অন্যান্য জায়গায় আরএমজির তুলনায় যদি চিন্তা করেন, কিন্তু সেটার পরিমাণটা খুব কম। এখন প্রশ্ন হচ্ছে একটা সেক্টর যখন আরএমজি হয়েছে, কিভাবে হয়েছে, রাষ্ট্র কিভাবে তাকে নার্সিং করছে, এই জায়গাটা কিন্তু দৃষ্টি দেওয়া উচিত অন্য সেক্টরের ক্ষেত্রেও। আপনি যখন একটা সেক্টরকে, আমাদের ধরেন দ্বিতীয় সেক্টর যেটা, সেটাই কিন্তু হচ্ছে চামড়া এবং চামড়াজাত পণ্য, এটাকে যদি আপনি সত্যিকার অর্থেই সামনের দিক নিতে চান, তাহলে আমাদের ভাবতে হবে যে সামনে নেওয়ার জন্য আসলে প্রকৃতপক্ষে কি করণীয়, আর সেই করণীয় কাজগুলো যদি করে এই সেক্টরটাও আসতে পারে। মেডিসিনের ক্ষেত্রে বাংলাদেশ যেটা হচ্ছে যে আমরা অনেক দেশে রপ্তানি করি, কিন্তু যে কয়টা দেশে রপ্তানি করি আমরা আরএমজি, তার চেয়ে বেশি সংখ্যক দেশে রপ্তানি করি আমরা মেডিসিন। অতএব সেই জায়গাটায় আমাদের প্রতিবন্ধকতা কি, সেটা হচ্ছে আমরা যে উপকরণগুলা তার বাজার তৈরি করতে পারি নাই, উৎপাদন তৈরি করতে পারি নাই, যেটা ইম্পোর্ট ড্রিভেন। অতএব সেই জায়গাটা যদি সম্প্রসারণ করা হয়, আবার 2026 আমাদের নভেম্বরে যে গ্রাজুয়েশনের কথা ছিল, তখন যখন আমাদের কিছু জেনারিক মেডিসিন আমরা উৎপাদন করতে পারি তাদের লাইসেন্স দিয়ে, অতএব সেই জায়গাটা যখন সংকুচিত হবে, তখন কিন্তু আবার মেডিসিনের কস্ট বেড়ে যাওয়ার সম্ভাবনা। অতএব সেই সমস্ত জায়গাগুলা কিন্তু ডাইভার্সিফিকেশনের ক্ষেত্রে প্রতিবন্ধকতাও তৈরি করবে। অতএব এগুলাকেও ট্যাকেল কিভাবে
দিতে হবে। ট্যারিফের পরে কি এই খাতে বিনিয়োগের কোনো পরিবর্তন এসেছে আদৌ? দেখেন, ট্যারিফ তো মাত্র গতকালকে থেকে প্রয়োগ করা হয়েছে, অতএব সেই জায়গাটাই তো সামনে পরিবর্তন আসতে পারে কি মনে পরিবর্তন করছেন? আসতে পারে কিনা সেটা নির্ভর করবে হচ্ছে যে বাংলাদেশে, আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যেহেতু একটা তুলনামূলক সুবিধা তত্ত্ব অনুযায়ী বাংলাদেশ সুযোগটা পেয়েছে, এবং যেহেতু গত বছর আমরা নেগেটিভ প্রবৃদ্ধির ক্ষেত্রে পজিটিভ প্রবৃদ্ধি যুক্তরাষ্ট্রের বাজারে রয়েছে, অতএব অন্য বাজারগুলা কিভাবে প্রভাবিত হয় তার উপর কিন্তু সার্বিকভাবে বিনিয়োগটা বাড়বে কি বাড়বে না নির্ভর করবে। আবার একই সাথে বলতে পারেন আমরা যে গত কয়েক বছর বিনিয়োগ বাড়াই নাই, আপনি 5ই আগস্টের ঘটনার পরে আমরা কিন্তু বিনিয়োগ বাড়াই নাই, তো বিনিয়োগ না বাড়িয়েও প্রবৃদ্ধি যে 0% মধ্যে ধরে রেখেছি, এটাই তো বড়। অতএব সামনে যদি আমরা বিনিয়োগটাকে বাড়াতে পারি তাহলে অবশ্যই সেটা প্রবৃদ্ধির ক্ষেত্রে একটা বড় রোল প্লে করবে। যদি একটু বলি, চীন, ভিয়েতনাম, ভারত সবাই যদি যুক্তরাষ্ট্রের বাজার ধরে রাখতে নতুন কৌশল নেয়, তাহলে আসলে বাংলাদেশ কিভাবে প্রতিযোগিতায় টিকে যে থাকবে? বাংলাদেশের প্রতিযোগিতার জায়গায় অনেক ধরনের প্রতিযোগীর যে কম্পোনেন্ট গুলা, সেটা লজিস্টিক থেকে শুরু করে অন্যান্য জিনিসের কথা যদি চিন্তা করেন তাহলে দেখবেন আমরা কোথায় যেন পিছিয়ে রয়েছি। যেমন লজিস্টিক্সের ক্ষেত্রেও আমরা পিছিয়ে রয়েছি, ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রেও আমরা পিছিয়ে রয়েছি, লিড টাইম ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা পিছিয়ে রয়েছি। অতএব কম্পিটিশনের যে গ্লোবাল ইন্ডিকেটর গুলা, সেগুলার প্রতি যদি রাষ্ট্রের নজর দরকার, কারণ রাষ্ট্র কিন্তু একটা ব্যক্তি খাতের কমপ্লিমেন্টারি রোল প্লে করে। অতএব রাষ্ট্র যখন ইনফ্রাস্ট্রাকচারের বড় রোল প্লে করবে তখন কিন্তু সেটা গতি আনবে। অর্থনীতিতে বলা হয় গতি অর্থনীতি, দ্য ফাস্টার হবেন আপনি মুভমেন্ট করতে পারবেন, অর্থনীতি তত সজাগ হবে। অতএব সেই জায়গাটায় আমার মনে হয় যে রাষ্ট্রের বিনিয়োগ, যেটা এডিপির কথা বলি, তার বাস্তবায়নের যদি ধীরগতি থাকে তাহলে কিন্তু সম্পূরক রোল যেটা প্লে করা হতো সরকার থেকে সেটা কিন্তু ধীরগতি হয়ে যায়, আমরা কম্পিটিশনে পিছিয়ে থাকি। আরেকটা জায়গায় আমি বলবো যে আমরা যদি প্রতিযোগী রাষ্ট্রের কথা তুলনা করি, ভিয়েতনামের কথা এখন যদি ভাবি, তাহলে ভিয়েতনাম সার্বিকভাবে প্রোডাক্টিভিটির জায়গায় আমাদের চেয়ে অনেক সামনে চলে যাচ্ছে। তার পিছনে কারণ হচ্ছে টেকনোলজি। টেকনোলজিতে আপনি প্রোডাকশনের ক্ষেত্রে কতটুকু ব্যবহার করতে পারছেন, আর এই টেকনোলজির জন্য কিন্তু আপনার দরকার হচ্ছে বিনিয়োগ। অতএব বিনিয়োগ টেকনোলজিকে যখন ব্যবহার করবে তখন টেকনোলজির যে প্রোডাক্টিভিটি, আমরা বলবো ক্যাপিটালের প্রোডাক্টিভিটি যেমন বাড়বে, লেবারের প্রোডাক্টিভিটিও বাড়বে। অর্থাৎ উৎপাদনশীলতার জায়গায় গুরুত্ব দিতে হবে বাংলাদেশকে। তাহলে ব্যবসায়ীরা বলছেন নীতিগত অনিশ্চয়তাই সবচেয়ে বড় সমস্যা। ট্রাম্পের ট্যারিফ কি সেই অনিশ্চয়তাকে আরো বাড়িয়ে দিল? ডেফিনেটলি ধরেন এই 10% আদৌ 10% কতদিনের জন্য সেটা আপনি জানেন না। অতএব যেমন 50% যখন ধার্য করেছিল, পরে 30% আসলো, 30 থেকে যখন আবার এটা বাতিল করা হলো সুপ্রিম কোর্ট, তখন তারা আবার ইন্টারিম অন্তর্বর্তী 10% প্রয়োগ করলো সবার জন্য। এখন আবার 10% কারোর জন্য, আবার 12.5% কারোর জন্য। অতএব এটা কতদিন স্থায়ী? ট্রাম্পের যে বিহেভিয়ার ট্যারিফ সংক্রান্ত, সেটা কিন্তু কমপ্লিটলি আনসার্টেন। অতএব সেই আনসার্টেনিটির মধ্য দিয়েই কিন্তু এই ব্যবসা বাণিজ্য হচ্ছে, এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে এই বিশাল অনিশ্চয়তার মধ্যেও একটা প্রবৃদ্ধির পদচিহ্ন রাখছে। সেটাই কিন্তু আমাদের সম্ভাবনার কথা বলে যে আমরা হয়তো একটা রিলেটিভ অথবা কম্পারেটিভ অ্যাডভান্টেজ পাব। অনেকে বলছে ট্রাম্পের ট্যারিফ বিশ্বায়নের ধারণা কি আসলে চ্যালেঞ্জ করছে, আপনি কি সহমত? না, সেটা তো স্বাভাবিকভাবে আপনি যখন দেখেন কানাডা জোরপূর্বক শ্রমের ক্ষেত্রে অনেক রোল প্লে করে, এখন তাকে যখন জোরপূর্বক শ্রমের কথা বলে তার উপরেও বসান, তাহলে সেটা তো স্বাভাবিকভাবে অস্ট্রেলিয়ার উপরেও একই কথা। এবং আপনি যদি প্রতিবাদগুলা দেখেন যে কিভাবে রেসপন্ড করেছে অন্যান্য রাষ্ট্র, তখন কিন্তু স্বাভাবিকভাবেই বোঝা যায় যে যদিও এটা জোরপূর্বক শ্রমের কথা বলা হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে এটা জোরপূর্বক শ্রমের বাইরে অন্য কিছু কাজ করছে, সেটা কিন্তু তাদের বক্তব্যের মধ্যে স্পষ্ট। অতএব পৃথিবীকে বিভিন্নভাবে তারা তাদের সুবিধাটা আদায় করার জন্য যে বিভিন্ন রাষ্ট্রের সাথে যে বিভিন্ন সময়ে বিভিন্ন
রকম ব্যবহার করছে, সেটা যেরকম তার যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়, ঠিক গ্লোবাল অর্থনীতির মধ্যেও একটা আনসার্টেনিটি ক্রিয়েট করে। এই জন্যই দেখবেন অন্যান্যদের সুর হচ্ছে যুক্তরাষ্ট্র বাদ দিয়ে আমরা এখন অন্য কোনো ভাবনা ভাবতে পারি কিনা, সেই জায়গাটার দিকেও কিন্তু বিশ্ব ঝুঁকতে পারে ভবিষ্যতে। ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।